1986 সালে জিদ্দ কৃষ্ণমূর্তির মৃত্যুর পর অনেকেই তাকে বলেছিলেন এমন তীক্ষ্ণতা ও বুদ্ধিমত্তা সম্পন্ন কেউ ভবিষ্যৎ পৃথিবীতে আর কখনো আসবে না। যদি জিদ্দ কৃষ্ণমূর্তির নাম কখনো আপনি না শুনে থাকেন তাহলে এ কথা শুনে আপনি বুঝতে পারছেন কি এমন দার্শনিক ছিল যার চিন্তাভাবনা সম্পূর্ণই আলাদা ছিল, যার বিচার যথেষ্ট স্বচ্ছ ছিল। কিন্তু আপনার এই কল্পনা পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে যদি আপনি জিদ্দ কৃষ্ণমূর্তিকে বারবার মাইন্ড কন্ডিশনিং এর কথা বলতে শুনবেন। Our brains are conditioned. Whatever is conditioned is limited. যে কেমন করে আমাদের মাইন্ড ছোটবেলা থেকেই কন্ডিশনড, আমাদের চিন্তা আমাদের নিজেরই না। You live in a particular culture, that culture shapes your mind through education, through economic conditioning, through various influences of propaganda, through the religious authorities and so on. Your whole mind is conditioned. এই ভাবনা থেকে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম নেয় যে কোনো অরিজিনাল আইডিয়া কি সত্যিই হওয়া সম্ভব? পপুলার আমেরিকান রাইটার মার্ক টোয়েন খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন, কোনো আইডিয়াই নতুন হয় না। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ নিউ আইডিয়া। তার বক্তব্য অনুসারে যেসব লোক নতুন উদ্ভাবন করে থাকে, নতুন কিছু ভেবে থাকে, সেগুলো সবসময় পুরনো আইডিয়ারই স্থানান্তর বা সংমিশ্রণ হয়ে থাকে। তিনি এ পুরো প্রক্রিয়ার তুলনা করেছেন একটি মেন্টাল ক্লাইডোস্কোপের সাথে। ক্লাইডোস্কোপ বুঝেন না? এমন এক ধরনের ডিভাইস যার ভেতর বিভিন্ন রং বেরং দেখা যায় কাচের কারণে। তিনি বলেন ক্রিয়েটিভ প্রসেস হচ্ছে একটি মেন্টাল ক্লাইডোস্কোপ, যেখানে পুরনো আইডিয়া ওই একই রঙের গ্লাস যাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে নতুন কিছু বানাই। আজকাল অনেক লোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ছোট করে বলেন যে এআই অরিজিনাল কিছু ভাবতে পারে না, কিন্তু জিদ্দ কৃষ্ণমূর্তি ও মার্ক টোয়েনের কথা শুনে প্রশ্ন ওঠে, মানুষ কি আদৌ অরিজিনাল কিছু ভাবতে পারে? আপনাদের মধ্যে যাদের এআই নিয়ে কোনো আইডিয়া নেই তাদের বলতে চাই যে এআই কিভাবে কাজ করে। এতে অনেক ডাটা স্থাপন করা হয়, যেমন চ্যাটজিপিটিতে লক্ষ লক্ষ বই, রিসার্চ পেপার, দুনিয়ার বুকে, ইন্টারনেটে যা কিছু আছে সব কিছুই ডাটা হিসাবে স্থাপন করা হয়। আর এআই ওই ডাটাকে অ্যানালাইজ ও প্রসেসিং করে নিজে নিজেই সব কিছু শিখে থাকে। আলাদা আলাদা প্যাটার্ন শেখা, মানুষের ভাষা শেখা, আলাদা আলাদা চিত্রকর্ম শেখা। আর তারপর আপনি যখন এআইকে কিছু জিজ্ঞেস করেন, ওই সকল জিনিসকে অনুসরণ করে আপনাকে নতুন কিছু জবাব দেয়া। উদাহরণস্বরূপ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা এআইকে দেওয়া হয়, তখন এআই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে অ্যানালাইজ করে কেমন শব্দ ব্যবহার করা হয়েছে, কেমন প্যাটার্নে লেখা, কি ধরনের ভাষার ব্যবহার করা হয়েছে। আর পরবর্তীতে যখন আপনি এআইয়ের কাছে বলবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলে কবিতা লিখে দাও বাংলাদেশের উপর, তো কিছুক্ষণের মধ্যে এআই আপনাকে পুরো কবিতা লিখে দেবে। এই জিনিস দুনিয়ার সকল কবির সাথেই করা সম্ভব। রবার্ট ফ্রস্ট, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ক্লেক। কিন্তু শুধু কবিতাই না, এআই আপনার জন্য ভিডিও বানাতে পারে। গুগল VO3 দিয়ে বাস্তবিক ভিডিওর ট্রেন্ড এখন আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। VO3 দিয়ে এমন ভিডিও আপনি হয়তো বানিয়েছেন, নয়তো ফেসবুকে তো অবশ্যই দেখেছেন। এআই এগুলো কিভাবে করছে? ঠিক কবিতার মতো করেই সোশ্যাল মিডিয়ার সকল তথ্য ডাটা আকারে এআই এর ভিতরে স্থাপন করা ছিল। এআই আপনার দেয়া কথা অ্যানালাইজ করে কথার সাথে পরিবেশের ভারসাম্যপূর্ণ ডাটা দিয়ে আপনার ছবিকে ওই স্টাইলের উপর সুপার ইম্পোস্ট করে দেয়। আর এই জিনিস গানের জন্য সম্ভব, যেমন ডাঙ্কি মুভির গান অরিজিৎ সিং এর বদলে মোহাম্মদ রাফির কণ্ঠেও শোনা যায়। चंगा भला सी मैं लुटपुट गया, लुटपुट गया, लुटपुट गया, मैं तो गया। অনেকেই বলবে এটা কোনো ক্রিয়েটিভিটি হলো, একজনকে কপি করে অন্যজনকে বসিয়ে দিয়েছে। কিন্তু একবার ভেবে দেখেন, মানুষের দ্বারা যখন আর্ট করা হয়, যখন মানুষ আর্ট শিখে আর্ট স্কুলে যেয়ে, তখন কি হয়? যখন আমরা ভার্সিটিতে গিয়ে শিল্পকলা ও চারুকলাতে পড়ি, তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, রবার্ট ফ্রস্ট, শেক্সপিয়ার, ক্লেক এমন অনেক বিখ্যাত লোকদের ইতিহাস পড়ানো হয়। ব্যাচেলর অফ ফাইন আর্টসের কারিকুলামে কি থাকে? মহান পেইন্টার্স যেমন ভেন গগ, রেমব্রান্ট, ফ্রিডা কাহলো, তাইয়েব মেহতা, অমৃতা শেরগিল, এদের সকলের আর্টসকে স্টাডি করা। যদি আপনি ফিল্মের উপর পড়াশোনা করেন তাহলে আপনার ওয়ার্ল্ড সিনেমার মাস্টারপিস দেখানো হয়। সত্যজিৎ রায়, মার্টিন এক্রোরসিস, ইংমার বার্গম্যান, এড্রি টার্বস্কি, এদের সবার স্টাইল অ্যানালাইজ করা হয়। যেভাবে এআই এর ভিতরে ডাটা স্থাপন করা হয়, তেমনি এইসব আর্টস স্কুলগুলো মানুষের মেধার ভেতরে ডাটাগুলো স্থাপন করে থাকে। মাঝে মাঝে এই আর্টিস্টদের প্রাউড ফিল হতে দেখা যায়। তারা যখন কথা বলে তাদের আর্টস প্রজেক্ট নিয়ে, ওই লেজেন্ডারি আর্টিস্টদের আইকন ভেবে এক দার্শনিক লুকের সাথে বলতে থাকে, ওঙ্কার ওয়াই এর ছবি ইন দ্য মুড ফর লাভ, ওটার যে সিন অ্যান্ড ফিল, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন। কেউ তাদের পেন্টিং এক্সিবিশন দেখে যদি বলে আপনার আর্ট ওয়ার্ক তো পুরোই পল সিজারের মতো, তখন সেই পেইন্টারের মুখে সার্থকতা ফুটে ওঠে। কেউ তাকে তার আইকনের সাথে তুলনা করেছে। কিন্তু যখন এআই মাত্র কয়েক সেকেন্ডে সিজার স্টাইল পেন্টিং বানিয়ে দেয়, তখন তারা এই আর্টসকে ইনসাল্ট করে থাকে। ব্যাপারটা তো এমন হয়ে গেল যে তেরা কুত্তা কুত্তা মেরা কুত্তা টমি, মানে আমি করলে অনুপ্রেরণা আর এআই করলে অনুকরণ। যেমন ইন্ডিয়ান ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্ট ফিল্ম মেকার মানিকলের ফিল্ম দেখেন, তার ফিল্ম দেখলেই বুঝে ফেলা
যায় যে তার মাথায় রবার্ট ব্রুসন ঢুকে আছে। অবশ্য তিনি নিজেও কথা বলেছেন যে তিনি যখন কলেজে পড়তেন তখন রবার্ট ব্রুসনের পিক পকেট মুভি দেখেন, তখন এটা তার জন্য একটা রেভেলেশনের মতো ছিল। যদিও আর্ট ফিল্ম মেকারদের জন্য এটা মানা যায়, কারণ এটাকে তারা ইন্সপিরেশন বলে, কিন্তু কমার্শিয়াল ফিল্ম মেকাররা তো বেশিই করে ফেলেছে, তারা পুরোপুরি কপি করে। সাকিব খানের মুভি বর্তমানে অনেকেই দেখেন, কিন্তু আপনি কি জানেন সাকিব খানের কতগুলো মুভি বিদেশি মুভি থেকে অনুপ্রাণিত হয়ে করা? প্রিয়তমা, কবির সিং 2019, কোটি টাকার কাবিন, খুশি 2001, নাম্বার ওয়ান সাকিব খান পকিরি 2006 এবং ওয়ান্টেড 2009, ডন নাম্বার ওয়ান ডন সেনো 2010, বস নাম্বার ওয়ান ইয়ামোদিকি মুগুদু 1988 ও সিমহা 2010, হিরো দ্য সুপারস্টার বাসা 1995, পাসওয়ার্ড থিওরি 2016 ও কিছুটা মিশন ইম্পসিবলের অনুপ্রেরণায়, শিকারি ভেদালাম 2015। এ তো গেল বাংলাদেশি সিনেমা। অনেকে বলবেন বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রি তো ভালো না, তাই কপি করে। তাহলে বলিউডের কপি দেখে চলুন। আমির খান তো মিস্টার পারফেকশনিস্ট, কিন্তু তার কতগুলো ছবি হলিউডের মুভি দেখে কপি করা জানেন? লাল সিং চাড্ডা তো বলেই দিয়েছে যে তারা ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক। জো জিতা ওহি সিকান্দার, ব্রেকিং অ্যাওয়ে 1979, বাজি ডাইহার্ড 1988, আতঙ্ক হি আতঙ্ক দ্য গডফাদার 1972, মান এ অ্যাফেয়ার টু রিমেম্বার 1957, ফানা আই অফ দ্য নিডল 1981, গাজনি মেমেতো 2000, ধুম 3 দ্য পেস্টিজ 2006 ও দ্য ডার্ক নাইট 2008 এর মিক্স। কথা শুধু আমির খানের না, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, যে কোনো বড় বড় বলিউড স্টারের ছবি নিয়ে ঘাটলেই দেখবেন কোনোটার কাহিনী কপি, কোনোটার সিন, কোনোটার অ্যাকশন, কোনোটা হলিউড থেকে, আবার কোনোটা তামিল থেকে। সুপারহিট তেলুগু ডিরেক্টর রাজামৌলির অনেক সিনেমাই অন্য ছবি থেকে অনুপ্রাণিত। আর ডি বর্মন থেকে অনু মালিক আর প্রীতম গানের মিউজিকও কপি করেছে। ইউটিউবে সার্চ করলে দেখবেন যত পুরোনো গান আপনার পছন্দের তার মধ্যে অর্ধেকেরই বেশি কপি। কিন্তু কথা যখন কপি বা অনুসরণের আসে তখন এআই এর মোকাবেলা কেউ করতে পারবে না, কারণ মানুষ যত ডাটা কালেক্ট করতে পারে ছবি দেখে তা এক ফ্র্যাকশন অফ অ্যামাউন্টও না এআই এ যত ডাটা কালেক্ট করা থাকে। তাছাড়া কাজের দ্রুতগতির কাছেও এআই এর ধারে কাছে যাওয়া সম্ভব না। আপনি প্রম্পট দিলেই কিছু সময়ের মধ্যেই পুরো একটা ভিডিও তৈরি করে দিতে পারে। এ কারণেই ওইসব কপিকাট আর্টিস্ট এআই এর একটি নিকৃষ্ট সংস্করণ। আর এ কারণেই আজ এআই প্রতিদিনের জীবনযাত্রায় অনেক কাজে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখুন, এখানে অন্য আর্টস বা অন্য মুভি থেকে অনুপ্রাণিত হওয়া কোনো দোষ না, কিন্তু কেউ যদি নিজস্ব কোনো ভাবনা চিন্তাকে কাজে না লাগিয়ে পুরোটাই কপি করে, এটা দোষের বলা যায়। কিন্তু এর থেকেও বেশি সমস্যা হচ্ছে ফিল্ম ফ্যাক্টরির ফর্মুলা ফিল্মে। তামিল মুভিতে যে মাসালা দেখা যায় তা দেখে মনে হয় সব ছবি এক ডিরেক্টর দ্বারাই করা, শুধু স্টোরি আর অভিনেতা এক থাকে না। এদের যে ক্যামেরা অ্যাঙ্গেল, এগুলোতে মনে হয় একটা টেমপ্লেটই ব্যবহার করে, যেমন হিরোর আগমন, ভিলেনের আগমন সবই একই স্টাইলে। ইন্ডিয়ান সিরিয়াল তো এ ফর্মুলা ফিল্মের সবার উপরে। এখানে ডিরেক্টর দেখলে মনে হয় কোনো ফ্যাক্টরির ম্যানেজার জাস্ট ডিরেকশন দিচ্ছে। এজন্যই এই হাজারো টিভি সিরিয়ালের ডিরেক্টরের নাম আপনি কখনো জানেনই না। শুধু যে বাংলাদেশ আর ইন্ডিয়ার অবস্থা এমন তা না, হলিউডের অবস্থাও সুবিধা না। তাদের ফিল্ম নিয়েও সমালোচনা হতে দেখা যায়। এর কারণ হলো ফিল্ম স্ক্রিপ্টের স্ক্রিনিং এর জন্য প্রোডাকশনগুলোতে প্রতিভাবান মানুষ নেই। যারা আছে তাদের সিস্টেমই এমন যে তারা নতুন কিছু চেষ্টাই করে না, যা চলে আসছে সেটাকেই ভিন্ন ভিন্নভাবে ফিরিয়ে আনা। মুভিগুলোর পুরনো হিট গানের কত যে রিমেক তৈরি করা হচ্ছে তা অগণিত। হলিউড বলিউডের সিকোয়েন্সের ঝড় উঠেছে। কোনো সিনেমার কাহিনীতে কোনো মিলবন্ধন না থাকলেও তাকে একই নামে প্রচার চালানো হয়। এরাই এত কপিবাজি করার পরে ম্যাকডোনাল্ডস ও কেএফসি কে নিয়ে কথা বলে যখন কথা হয় রেসিপিকে মানবৃদ্ধি করার। এতে কিছুই আসে যায় না যে ম্যাকডোনাল্ডস এর বার্গার এক রোবট বানালো না মানুষ বানালো। ঠিক একইভাবে মুভিতে যে আলাদা আলাদা কাজ হয় তা এআই বানায় নাকি মানুষ, এতে কিছুই যায় আসে না। যদি ম্যাকডোনাল্ডস এর মতো ফ্যাক্টরি ফর্মুলা মুভিতেও প্রয়োগ করা হয় তাহলে মানুষের জন্য কঠিন হবে এআই কে মোকাবেলা করা। পুরোনো সময় মুভি কোম্পানির লোক সুপারহিট বলিউডের মুভি খুঁজত, যেমন বাস্টার কেটনের আওয়ার হসপিটালিটি, যাতে তারা মারিয়া দা রামান্না ও সন অফ সর্দারের রিমেক করতে পারে। কিন্তু এআই এর কাছে আগে থেকেই হাজার হাজার কাহিনী আর ছবির কালেকশন আছে। মুভি কোম্পানির যে মানুষ ডায়ালগ আর স্ক্রিপ্ট পড়ে দিন পার করে দেয়, এআই এটা কিছু মুহূর্তেই করে দিচ্ছে। এতটুকুই না, এআই এক স্টেপ এগিয়েও যেতে পারে মানুষের থেকে। যে ক্যারেক্টার আর্ক থাকে মুভিতে, ক্যারেক্টারদের প্লট টুইস্ট, প্লট টেনশন থাকে, এগুলো অপটিমাইজ করা সম্ভব টার্গেট সেগমেন্ট ও আলাদা আলাদা প্যারামিটারকে অ্যানালাইজ করে। কাজ শুধু তাড়াতাড়ি হবে না, সহি শুদ্ধভাবে পারফেক্টলি হবে। হলিউডের রাইটাররা অলরেডি এআই এর এগেনস্টে স্ট্রাইকও করেছে যে স্ক্রিপ্ট রাইটিং এর জন্য এআই ব্যবহার করা হচ্ছে, স্টোরি বোর্ড বানানোর জন্য এআই ব্যবহার করা হচ্ছে। একবার ভেবে দেখুন, এআই যদি গিবলি স্টুডিও ফিল্মকে অ্যানালাইজ করে গিবলি স্টাইলে ছবি বানাতে পারে, তাহলে সিনেমার অ্যাকশন সিন কি বানাতে পারবে না? অবশ্যই বানাতে পারে। স্টুডিও গিবলি ফিল্মে তো অনেক ক্রিয়েটিভ জিনিস থাকে, কিন্তু এই সব ফিল্মের কথা তো বলেছি যে সব মুভি একই রকমের। এজন্যই এসবের ডায়লগ থেকে শুরু করে সিন পর্যন্ত এআই এর কাছে এ কাজ একদমই কঠিন হবে না। এইসব ছবির এডিটিং এর জন্য এডিটর হায়ার করা হয়, ফুটেজে অ্যাকশন আর কাটসিনকে ট্রিম করার জন্য, নট গুড শট বা এনজিকে সরানো আর ফাইনাল পার্টকে নিয়ে টাইমলাইন অ্যাসেম্বল করার জন্য। এসব কাজের জন্য এডিটিং সফটওয়্যারে এআই এক্সটেনশন চলে এসেছে। আমরা ভাবছি ফ্যাক্টরি ফিল্ম নিয়ে, আর এখানে তো মেইন এডিটরের কাজই এআই করে দিচ্ছে। প্রতি মুহূর্তের সিন কাটা, ভিন্ন ভিন্ন দিক থেকে স্লো
মোশনে দেখানো, এজন্য এডিটররাও রিপ্লেসমেন্টের ভয়ে আছেন। এটা ভবিষ্যতের কথা না, আজকের দিনে এই এডিটর আর অ্যানিমেটররা তাদের জব নিয়ে চিন্তিত এআই এর জন্য। মুভির অতিরিক্ত অংশকে এআই দিয়ে রিপ্লেস করা যায়। আসল কথা হলো এই ফিল্ম ফ্যাক্টরিগুলোতে এক একজন কর্মী একটি বড় মেশিনের ছোট একটি অংশ মাত্র, যাকে রিপ্লেস করা খুবই সহজ। আর এসব বড় বড় কোম্পানির এত কিছু ভাবার টাইম নেই, তারা ডিরেক্ট ভাববে কস্ট কাটিং বাঁচাও, এদের সরাও, প্রফিট বাড়াও। প্রশ্ন এখানে এটাও যে আগে কি এমন হয়নি যখন বেকারি, কার্পেন্টার্স, আয়রনি স্মিথ আর হ্যান্ডলুম উইভারকে মেশিনের মাধ্যমে রিপ্লেস করা হয়েছিল? মেশিন তাদের জীবনে এক শয়তানের মতো প্রবেশ করে, তাদের রিজিক ছিনিয়ে নেয়। তখন থেকে এখন পর্যন্ত অনেক কিছুই আবিষ্কার হয় টেকনোলজির মাধ্যমে। স্কেচ আর্টিস্টদের ক্যামেরা রিপ্লেস করেছে, ফটোগ্রাফারদের মোবাইল রিপ্লেস করেছে, হাজার হাজার অ্যাকাউন্টেন্ট আর বুককিপারকে একটি কম্পিউটার রিপ্লেস করেছে। যতই দুনিয়া কমপ্লেক্স হতে থাকে রিপ্লেসমেন্ট বাড়তে থাকে। আর আজ আইটি সেক্টর একটি নিয়মিত লে অফে পরিণত হয়েছে। ইন্ডাস্ট্রিগুলো রোবট দিয়ে কাজ করানো শুরু করেছে মানুষের বদলে, এমনকি ঘরেও রোবট ক্লিনার্স চলে এসেছে। রেস্টুরেন্টে ওয়েটার রিপ্লেসের জন্য ওয়ার্ডার স্ক্রিন চালু করা হয়েছে। কাস্টমার কেয়ারকে এআই চ্যাটবুট দ্বারা রিপ্লেস করা হচ্ছে। ফিল্ম ওয়ার্ডের ভিতরেও লাইভ মিউজিক বাজানো লোকদের সরিয়ে প্রোগ্রাম মিউজিক রিপ্লেস করা হয়েছে। স্ট্যান্ড পারফর্মারকে সরিয়ে ভিএফএক্স রিপ্লেস হয়েছে। মোটামুটি বলা যায় যেখানে যেখানে রিপ্লেস করা সম্ভব সেখানেই এই এআই দ্বারা রিপ্লেস করা হয়েছে। কারণ এআই এর এটি নিজেরই লক্ষ্য যে প্রফিট ম্যাক্সিমাইজ করা। এক ক্যাপিটাল সেন্সে কোম্পানি বানানোর পিছনে কারণ কি থাকে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। সবার প্রথমে উত্তরটাই থাকবে প্রফিটেবিলিটি। এজন্য একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া উচিত, এ লড়াই এআই ভার্সেস হিউম্যানের না, এটা কর্পোরেশন ভার্সেস ইন্ডিভিজুয়াল আর্টিস্টের লড়াই। এগুলো থামানোর জন্য কি সরকার থেকে কোনো নিয়ম জারি হবে? কঠিন মনে হচ্ছে, কারণ দুনিয়ার সকল সরকারই এই কর্পোরেশনকে সাপোর্ট করছে। এটাই কারণ দেশের বেকারত্ব আর ইনইকুয়ালিটির পিছনে। যখন এটা থামানোই সম্ভব হবে না তখন প্রশ্ন ওঠে, তাহলে কি এআই সকল আর্টিস্টের কর্ম ধ্বংস করে দিবে? এআই এর জন্য কি মানুষের চিন্তাভাবনা ধ্বংস হয়ে যাচ্ছে? এর একমাত্র উত্তর হলো না, কারণ মানুষের কাছে এমন কিছু আছে যা এআই এর কাছে নেই, পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ভিডিওতে আমি ফিল্মের উপর অনেক উদাহরণ দিয়েছি, তাই চলুন ফিল্মের উদাহরণ দিয়ে এই জিনিস বুঝি। অনুরাগ কাশ্যপের মুভি, যার প্রতিটি মুভি একটি ফেল্ড প্রজেক্টের মতো হয়েছে। নো স্মোকিং একটি সাইকো থ্রিলার মুভি, যেখানে সেন্সর বোর্ডের প্রতি তার রাগকে তুলে ধরেছেন। একসময় অনুরাগ একজন মদখোর ছিল, এক বছর তার মেয়ের সাথে দেখা করতে পারেনি। নিজের মেয়ের সাথে দেখা করার জন্য তিনি বানান রিটার্ন অফ হনুমানের মতো অ্যানিমেশন মুভি। তিনি বানান গুলাল, একটি পলিটিক্যাল ড্রামা থ্রিলার। তিনি বানান গ্যাংস অফ ওয়াসিপুর, একটি গ্যাংস্টার মুভি, যার দুই পার্টি একসঙ্গে বানানো হয়। এবং পরে ফিল্মের সাকসেসের পরেও তিনি বলেন এর কোনো তৃতীয় পার্ট আসবে না, কারণ তার ভিতর আর্টিস্ট নামক প্রতিভা, নতুন কিছু করার। তার ছবি অনেক ফ্লপও হয়েছে, কিন্তু তিনি এক্সপেরিমেন্ট থামাননি। যেমন আগলি একটি হার্ট টাচিং মিস্ট্রি থ্রিলার। এছাড়াও তার সব থেকে আন্ডাররেটেড ফিল্ম অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহব্বত, একটি রোমান্টিক ড্রামা যা এক রিয়াকশন তৈরি করে আজকের সমাজেও ভালোবাসার এগেনস্টে। দেবদাস একটি পুরনো কাহিনী যা নিয়ে 10 থেকে 12টি মুভি বানানো হয়েছে, কিন্তু যখন তিনি দেবদি বানালো তখনই তার দৃষ্টিকোণ পরিষ্কার বোঝা যায়। অনুরাগের ছবিতে একটি ওয়ার্ল্ড ভিউ রিফ্লেক্ট থাকে। সে সমাজের ভিতরের হিংসাকে দেখেন, ডার্ক সাবজেক্টকে বেছে নেন, যা মানুষ বাস্তবিক জীবনে কনফ্লিক্ট করার জন্য প্রস্তুত থাকে না, কিন্তু তিনি এগুলো নিয়ে আশাহত নন। এর দ্বারা তিনি একজন ইরিপ্লেসেবল আর্টিস্ট হয়ে উঠেছেন, এমন এক আর্টিস্ট যাকে এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব না, কারণ তার পার্সোনাল এক্সপিরিয়েন্সকে এআই কখনো ফিল করতে পারবে না। এমনই আর একজন ডিরেক্টর দিবাকর ব্যানার্জি, যার মুভিতে কোনো ফর্মুলা দেখা যায় না। তিনি হচ্ছে বলিউডের সবচেয়ে বহুমুখী ডিরেক্টর। ঘোষলা দা ঘোষলা, ওয়ে লাকি লাকি, ওয়ে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি, সাংঘাই, তার মুভিতে এক আলাদা জিনিস থাকে, তার এআই দ্বারা কোনো বিপদ নেই। ফাহাদ ফাজিলের মুভি কুম্বুলাঙ্গি নাইটস, ট্রেন্স, আবেশাম বিশ্বের সর্বস্তরে পৌঁছে গেছে। এমন মুভির ডিরেক্টর, রাইটার, এডিটর কারোরই এআই এর কাছে রিপ্লেস হওয়ার চিন্তা নেই, কারণ তাদের কাজে তাদের চিন্তা ও ক্রিয়েটিভিটি থাকে। এমন না যে তারা অন্য ছবি থেকে ইন্সপায়ার্ড হয় না, সেটা শুধু ইন্সপিরেশনই হয়, কপি হয় না। যেমন অনুরাগ দারবাদারের মতো মুভি দেখে ইন্সপায়ার্ড হয়ে ওই মুভির গান মেরি জান এ এ এ মেরি জান বি 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 স্টাইল দেবদিয়ের গানে প্রয়োগ করেন। मेरी जा तेरा जलवा तौबा तेरा प्यार। কুইন্টন টারান্টিনো নিজেই বলেন সে সার্গিও লিওনি দ্বারা প্রভাবিত ছিল। The one artist that I think is the most influential to me as in my work has got to be Sergio Leone. That kind of half-assed operatic quality that he brought, and the way the music takes over and kind of set pieces, directing via set piece a lot of times. I think he is the filmmaker that you can spot the most in my work. এজন্য ফিল্ম স্কুলে যাওয়া কোনো প্রবলেম না, কিন্তু ওই লিজেন্ডারি ফিল্ম মেকারদের গুরু হিসেবে মানা উচিত না। শুধু মুভির কথা না, নিজে নিজে দুনিয়া অবজার্ভ করুন, সবকিছু দেখুন আর তা থেকে শিক্ষা নিন। কারণ এআই অনেক ডাটা ইনপুট করতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স, এক্সপেরিমেন্টের মতো অভিজ্ঞতা শুধু মানুষ দ্বারাই সম্ভব। সেই অভিজ্ঞতাকে দিয়ে ভেতর থেকে যে প্রতিভা বের হয় সেটা মানুষ দ্বারাই সম্ভব। ফিল্ম মেকার জিম জার্মুস, তার ধারণা অনেকটা এমনই
সেও মানেন যে কিছুই অরিজিনাল না। সে পরামর্শ দেন যে যে কোনো জায়গা থেকে স্টিল করুন, ইন্সপিরেশন নিন, সেই ইমাজিনেশনকে ফুয়েল করুন। পুরনো মুভি, নতুন মুভি, মিউজিক, পেইন্টিং, ফটোগ্রাফি, কবিতা, স্বপ্ন, কথোপকথন, আর্কিটেকচার, ব্রিজ, লাইট, গাছপালা, আকাশ, লেকস, নদী, আলো ও ছায়া, সবকিছুর ভেতর থেকে ওই জিনিসটাই ধরে রাখুন যেটা আপনার আত্মার সাথে কথা বলে। যদি আপনি এমন করেন তাহলে আপনার কাজ অথেন্টিক হবে। মানুষ আপনাকে আপনার অথেন্টিসিটি এর জন্য ভালোবাসবে। আর যদি আপনার অথেন্টিসিটি আপনার সাথে থাকে, আমার মনে হয় তাহলে এআই কে ব্যবহার করায় কোনো বাধা নেই। কারণ এগুলো করলে এআই আপনার ক্রিয়েটিভিটি এর রিপ্লেসমেন্ট হবে না। এটা শুধু একটা টুল, ঠিক এমনভাবে যেমনভাবে ক্যালকুলেটর একটা টুল, কম্পিউটার একটা টুল। কম্পিউটার আর ট্যাবলেট আসার আগে আর্টিস্ট নিজেই হাতে আঁকতো। যে আর্টিস্ট এই নতুন টুলকে মেনে নিয়েছে সে ট্যাবলেটের মাধ্যমে আঁকতে শুরু করেছে, কিন্তু এতে তার ক্রিয়েটিভিটি রিপ্লেস হয়নি, শুধু কাজের জন্য একটা সহায়তা হয়েছে। বড় বড় কোম্পানি এআই ইউজ করছে তাদের কস্ট কাটিং করার জন্য, তাহলে একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্টের ফায়দা কেন উঠাবে না তার ক্রিয়েটিভিটিকে দেখানোর জন্য? এআই এমন এক অ্যাডভান্টেজ দিচ্ছে যা অনেকেই এখনো বুঝতেই পারছে না। এআই শুধু বড় বড় কোম্পানির কাজই সহজ করছে না, ইন্ডিভিজুয়াল কাজও সহজ করছে। যে কাজ করতে শত শত লোকের দরকার সে কাজ একজন লোক এআই দিয়ে করে ফেলতে পারছে। এই এআই ইন্ডিভিজুয়াল মানুষদের ইন্সপায়ার করছে যাতে এরা বড় বড় কাজে নিজেকে তুলে ধরতে পারে। এজন্যই একজন আর্টিস্টের পক্ষ হয়ে বলবো, এই কর্পোরেট ফ্যাক্টরিতে নিজে মেকানিক্যাল চাকরির পিছনে দৌড়াতে হবে না। এআই টুল ব্যবহার করে নিজেই একজন আর্টিস্ট হন, কারণ এজন্যই বর্তমানে এআই শিক্ষা একটি নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে।